আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এইমাত্র পাওয়া বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব শেখ হাসিনা কি দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। আরও জানিয়ে দেব বিএনপি ক্ষমতায় গেলে 20,000 কিলোমিটার খাল খনন হবে, জানিয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমান। এবার কর্মী সমর্থকরা বরণ করে নেওয়ার পর কাঁদলেন রুমিন ফারহানা। এদিকে আরও জানিয়ে দেব মুক্তিযুদ্ধ অপরাধী আবুল কালাম আজাদের আত্মসমর্পণের আবেদন। এবং সর্বশেষ জানিয়ে দেব জামাত ও এনসিপির ইশতেহারে কি প্রাধান্য পাচ্ছে, জানালেন নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং জানিয়ে দিন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা কি দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন? আগামী 23 জানুয়ারি শুক্রবার দিল্লিতে বিদেশি সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে পারেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন এক জল্পনায় মুখর হয়ে রয়েছে ভারতের রাজধানী। আসলে গত শনিবার 17 জানুয়ারি দিল্লির জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতা তথা বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেলের সংবাদ সম্মেলনের পর আগামী শুক্রবার 23 জানুয়ারি দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব এফসিসি অব সাউথ এশিয়াতে আরও এক ঝাঁক আওয়ামী লীগ নেতা ও আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা সংবাদ সম্মেলন করতে চলেছেন বলে ঘোষণা করা হয়েছে। সেখানে অনেকে যেমন অনলাইনে যোগ দেবেন, তেমনি অফলাইনে সশরীরেও থাকবেন অন্তত 3 জন। ভারতে থাকা আওয়ামী লীগ নেতৃত্বের একাংশ একান্ত আলোচনায় জানাচ্ছে তারা আভাস পাচ্ছেন ওই সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তের চমক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও যোগ দিতে পারেন। তবে সেটা সম্ভবত অনলাইনেই হবে, কারণ এখনই তার পক্ষে সশরীরে প্রকাশ্যে আসা বা অফলাইনে আসা মুশকিল। কিন্তু বাংলা ট্রিবিউনের নিজস্ব অনুসন্ধানে এই জল্পনার কোনো সত্যতা মেলেনি। এফসিসির পাঠানো যে বিজ্ঞপ্তি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে তাতে জানানো হয়েছে 23 জনের সন্ধ্যা 6টা থেকে 1.5 ঘণ্টাব্যাপী ওই কথোপকথনে এফসিসি মিলায়তনে উপস্থিত থাকবেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নভেল, বাংলাদেশ সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএস এর সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ সিদ্দিক ও অভিনেত্রী ও সংস্কৃতি কর্মী রোকেয়া প্রাচী। এতে আরও জানানো হয়েছে অনলাইনে আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আব্দুল মোমেন, সাবেক তথ্য ও প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, শিক্ষাবিদ ও অধ্যাপক তথা সাবেক এমপি মোহাম্মদ হাবিবে মিল্লাত এবং শিক্ষাবিদ ডক্টর এস.এম. মাসুদ বেল্লাহ। শেখ হাসিনাও কি শুক্রবারের সংবাদ সম্মেলনে থাকবেন? এমন প্রশ্নের জবাবে এফসিসির বর্তমান প্রেসিডেন্ট, সিরিয়ার সাংবাদিক ও বর্তমানে বহু বছর ধরে দিল্লিবাসী ডক্টর ওয়াইল আওয়াদ বাংলা ট্রিবিউনকে জানান, আমার কিন্তু সেরকম কিছু জানা নেই। সাংবাদিক বৈঠকে যারা থাকবেন বলে আমাদের জানানো হয়েছে শুধু তাদের কথাই আমরা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছি। উল্লেখিত আলোচকদের বাইরে কেউ আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা তো সংগঠকদের ব্যাপার, তাদের ব্যানারে কারা আসবেন বা কারা আসবেন না সেটা তারাই বলতে পারবেন। তবে এফসিসির একাধিক সূত্র এই প্রতিবেদককে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা এই অনুষ্ঠানে অনলাইনে বা অফলাইনে উপস্থিত থাকলেও এটি ওই রাজনৈতিক দলের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে না, বরং এটি করা হচ্ছে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে। ফলে এটি আওয়ামী লীগের কোনো সংবাদ সম্মেলন নয়, তাই সেখানে দলীয় সভাপতি তথা সাবেক প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনার হোস্ট যারা, সে ভারত সরকার এখনও তার প্রকাশ্য সংবাদ সম্মেলনে অফলাইনে হাজির হওয়ার ব্যাপারও সায় দিয়েছে বলে কোনো খবর নেই। ফলে 23 জানুয়ারি তাকে দিল্লিতে এফসির কথোপকথনে দেখা যাবে এমনটা ভাবাটাই সীমাহীন। বিএনপি ক্ষমতায় গেলে 20,000 কিলোমিটার খাল খনন হবে, জানিয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে বিএনপি সারা দেশে 20,000 কিলোমিটারের মতো খাল খনন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঢাকা শহরের বাসিন্দারাও এখন খাল খননের প্রয়োজনীয়তা বোধ করছেন, কারণ একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। ঢাকার সবুজায়ন কমেছে উল্লেখ করে তিনি বলেন, 17 বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে আসার পর মনে হয়েছে সবুজ কমে গেছে আগের তুলনায়, মনে হয়েছে ঢাকার সবকিছু শুকনো হয়ে গেছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে 5 বছরে 25 কোটি গাছ রোপণ করতে চাই আমরা। প্রত্যেক উপজেলায় সরকারি বেসরকারি নার্সারি সক্ষমতা
বাড়িয়ে সে লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশব্যাপী পরিবেশকে সহায়তা করবে এমনভাবে বনায়নের পরিকল্পনা চলছে। তিনি বলেন, অনেকদিন পরে দেশে এসেছি, বাইরে থাকতে যা শুনেছি এসে দেখছি ভিন্ন কিছু। রাজনীতিতে বিরোধী দলের সমালোচনা স্বাভাবিক চর্চা, এবার সেই চর্চা বদলাতে হবে। সংকট সমাধানের কথা বলতে হবে, কাজ করতে হবে। ট্রাফিক সমস্যা নিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যা সমাধান অনেকটাই সম্ভব। মেট্রোরেল অনেক খরচে, তার জায়গায় মনোরেল ব্যবস্থা চালু করা যায়। বনানী, মোহাম্মদপুর ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করতে পারলে ট্রাফিক সমস্যার সমাধান সম্ভব। ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসা হবে জানিয়ে তিনি বলেন, ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসতে চাই আমরা। অন্যান্য ভিন্ন পেশার জন্য যেভাবে প্রস্তুত করা হয়েছে তেমনভাবে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই আমরা। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার উপরে বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি তৃতীয় আরও একটি ভাষা শিক্ষার উপরে নজর দেওয়া হবে। তিনি বলেন, বাধ্যতামূলক যে কোনো একটি খেলার সঙ্গে যুক্ত থাকতে হবে প্রতিটি শিক্ষা থেকে, এমন পরিকল্পনা আছে বিএনপির। একই পরিকল্পনা থাকবে সংস্কৃতি কর্মকাণ্ডের ক্ষেত্রেও, যা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হবে। এবার কর্মী সমর্থকরা বরণ করে নেওয়ার পর কাঁদলেন রুমিন ফারহানা। কর্মী সমর্থকরা বরণ করে নেওয়ার পর আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের রসুলপুর গ্রামের উঠান বৈঠকে বক্তব্যে কান্না করেন তিনি। রুমিন ফারহানা বলেন, আপনারা যেভাবে বরণ করেছেন আমি শক্ত মনের মানুষ, কিন্তু আজকে আমার চোখে পানি আসছে। আমার মনে হচ্ছে আমার বাবা এবং দাদা দাদির দোয়া আছে বলেই এই সম্মান পাচ্ছে, কিন্তু এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই। তিনি বলেন, আমার সরাইল আশুগঞ্জের মানুষ আমার প্রতি যে ভালোবাসা, যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার তৌফিক দেন। রুমিন ফারহানা বলেন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে এই সরাইল ও আশুগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে করে তুলব। তার বক্তব্যে উপস্থিত এলাকাবাসীর মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উঠান বৈঠকটি ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশার এক হৃদয়স্পর্শী দৃশ্যে রূপ নেয়। যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদের আত্মসমর্পণের আবেদন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে আবেদন দিয়েছেন। বুধবার ২১ জানুয়ারি এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি জানান, মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ করার আবেদন পেয়েছে প্রসিকিউশন। পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সদস্য আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন। বাংলাদেশের স্বাধীনতার ৪১ বছর পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি প্রথম রায় ছিল। আবুল কালাম আজাদ, যিনি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলাম বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে বেশ পরিচিত পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। জামাত ও এনসিপির ইশতেহারে কি প্রাধান্য পাচ্ছে জানালেন নেতারা। দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা তৈরির লক্ষ্যে নির্বাচনী ইশতেহার সাজাচ্ছে জামাত। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে থাকবে আলাদা গুরুত্ব। তরুণদের কর্মসংস্থান, নারীর অধিকার ও স্বাস্থ্য খাত নিয়ে বিশেষ উদ্যোগ থাকছে জোটসঙ্গী এনসিপির ইশতেহারে। ফাঁকা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য ইশতেহার দেবেন এনসিপি, এমনটাই জানান দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচনী পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক, এনসিপি কাজ করে যাবে তার নিজস্ব মধ্যপন্থী রাজনৈতিক ধারায়। নির্বাচন যত এগোচ্ছে, ভোটারদের আকৃষ্ট করতে ততই ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা পূরণের রূপরেখা ইশতেহার নিয়ে সব রাজনৈতিক দলই কাজ করে যাচ্ছে। জামাতের ইশতেহারে দুর্নীতিশূন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আলাদা গুরুত্ব থাকবে বলে জানান জামাতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রবর্তনের দলটি নিজেদের ভাবনা তুলে ধরবে ইশতেহারে। নারী অধিকার রক্ষায় জামাতের অবস্থান সম্পর্কে ইশতেহারে পরিষ্কার ধারণা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে জামাতের জোটসঙ্গী এনসিপি কাজ করছে আলাদা ইশতেহার নিয়ে, যার ভিত্তি হবে স্বনির্ভরতা, সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বকে মূল লক্ষ্য করে বেশ কিছু পরিকল্পনার কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনার কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। তরুণদের কর্মসংস্থান, নারীর অধিকার ও স্বাস্থ্য খাত নিয়ে রয়েছে এনসিপির বিশেষ পরিকল্পনা বলেও জানান তিনি। একটি বিশেষ রাজনৈতিক দল ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে এমন অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন আরও বলেন, বাস্তবায়নযোগ্য ইশতেহার দিবে এনসিপি, যাতে থাকবে জবাবদিহিতাও। জোটের সিদ্ধান্ত শুধু নির্বাচন কেন্দ্রিক এমনটি আবারও জাগিয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক, এনসিপি কাজ করে যাবে তার নিজস্ব মধ্যপন্থী রাজনৈতিক ধারায়। তিনি আরও বলেন, এটি যখন নির্বাচনী জোট, সুতরাং নির্বাচন শেষ হওয়ার পরে তার এনসিপি যেই ইশতেহার
ইশতেহারে আছে সেই অনুসারেই কাজ করবে।